আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ বিশেষ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, গত 2 দিন ধরেই সিলেটে টক অফ দ্য টাউন যে কথাটি ভেসে বেড়াচ্ছে, অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের বিএনপি থেকে পদত্যাগের যে বিষয়টি, যিনি সর্বশেষ কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছিলেন, যদিও তিনি সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এবং তার যে বক্তব্যটি, 8 ঘন্টার যে বক্তব্য তিনি দিয়েছিলেন 8 ঘন্টার উপরে, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেই ভাইরাল ভিডিওটি কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং নতুন করে অ্যাডভোকেট শামসুজ্জামান জামানকেও তারা চেনার চেষ্টা করেছেন এবং প্রচুর সংখ্যক মন্তব্য আমরা পেয়েছি। আজকে তার সাথে সরাসরি কথা বলার জন্য আমরা সংযুক্ত হয়েছি, জানবো তার জানা না জানা অনেক কথাই। জামান ভাই, কেমন আছেন এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পদত্যাগ করার পরে আজকে 2 দিন হলো, কেন্দ্রীয় কমান্ডের সাথে কি কোনো কথা হয়েছে আপনার? আপনি তো মির্জা ফখরুল ইসলাম বরাবর, যিনি আপনাদের দলের মহাসচিব ছিলেন, তার বরাবর আপনি লিখিত পদত্যাগপত্র দিয়েছিলেন, সেটি গ্রহণ করা হয়েছে কিনা? না, এখানে দুইটা বিষয় হলো। একটা হলো যে আপনি বলছেন যে কেউ যোগাযোগ করেছে কিনা অথবা গ্রহণ করে, এটা গ্রহণ না গ্রহণের কোনো বিষয় না। গ্রহণ বিষয়টা হলো, যদি আপনি পদত্যাগের অনুমতি চাইতেন অথবা যদি বলতেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে অব্যাহতি প্রদান করা হোক, তখন গ্রহণের প্রশ্ন আছে। যেহেতু এটা রাজনৈতিক দল, এটা কোনো সরকারি চাকরি না অথবা বেসরকারি চাকরি না। এখন আমার ইচ্ছা হলে আমি ছাড়তেই পারি। তা আমি সরাসরি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসিডিউর অনুযায়ী আমি সরাসরি এটা আমার ডিক্লারেশন যে আমি ছেড়ে দিয়েছি। আমি আমার সাইন দিয়ে আমি কাগজও পাঠিয়ে দিয়েছি এবং সব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যে আমি আর এই দলের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নই। দীর্ঘ 36 বছর যে দলটির সাথে ছিলেন, 36 বছর যে দলটির সাথে সংসার করে আজকে দলটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আপনি অনেকবারই বলেছেন আপনার ক্ষোভ অভিমানের কথা আপনি বলেছেন, আরেকবার যদি আমাদেরকে একটু বলতেন ঠিক কোন জায়গার অভিমান থেকে, ক্ষোভ থেকে আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন? বিষয়টা হলো, আমরা তো রাজনীতি করি, রাজনীতি ছাত্র জীবন থেকে এই দলেই যাত্রা। আর এই দলকে পুনর্গঠন করতে, এই দলকে তৈরি করতে আমরা আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা ব্যয় করেছি। অনেক রিস্ক, যখন এই দলটা সংখ্যালঘু ছিল, এই দলটা যখন বিনির্মাণ হয়, তখন আমরা অনেক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা জীবনের সবচেয়ে বড় বড় ঝুঁকিগুলো নিয়েছি। আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল খেটেছি, আদর্শের জন্য লড়াই করেছি, দলটা প্রতিষ্ঠা করেছি আমরা। তা এখন দেখেন, দল তো মানুষ দিয়ে হয়, দল তো আর গরু ছাগল দিয়ে দল হয় না। দল কর্মী, সংগঠক, সমর্থক, শুভানুদ্দ, এদেরকে দিয়ে দল হয়। যাদেরকে নিয়ে আপনি দল করবেন, যারা আপনার সহযোদ্ধা, যারা আপনার কমরেড থাকবে, তাদের প্রতি নেতা বা সংগঠকের কমিটমেন্ট থাকে। আজকে এই দলে দেখেন, এই দলে সিলেটে বিশেষ করে 2-3 বছর আগে ছাত্রদলের কমিটি হলো। ছাত্রদলের যখন কমিটি হলো, তো কমিটি হওয়ার পরে দেখা গেল যে এখানে এমন কিছু ব্যক্তিকে ছাত্রদলে দেওয়া হলো যারা আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকাই নেই। অনেকে বিদেশে ছিল, 6 বছর 5 বছর বিদেশে কেটে এসে এখানে সেক্রেটারি হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে। আবার দেখা গেল এই ছাত্রদল নিয়ে ছাত্রদলের একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করা হলো, সে কমিটিতে চলে আসলো। হত্যাকাণ্ডের আসামিরা কমিটিতে চলে আসলো। এখন আপনি বুঝেন, যে ছেলেটা তার জীবনটা উৎসর্গ করেছে এই দলের জন্য, তাকে হত্যা করা, যারা হত্যা করেছে তারাও কমিটিতে আছে। এখন এর পরিবার, এর সমর্থক এই রাজনীতি করতে গিয়ে এই রাজনৈতিক দলের প্রতি কী ধারণা, মনোভাব কী পোষণ করবে? এরপরে যুবদলের কমিটি হলো, আজ থেকে দেড় বছরের মতো আগে যুবদলের কমিটি হলো। যুবদলের কমিটিতে সেই একই ইনজাস্টিস, যারা মাটির কর্মী, ত্যাগ তিতিক্ষা, যারা খালেদা জিয়ার ডাকে যারা সাড়া দিয়ে জীবনের সবচেয়ে রিস্কগুলো তারা নিয়েছে, পঙ্গুত্ব বড় গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। আমরা এক যুগে পদত্যাগ করলাম। আমি, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব, ডক্টর শাহরিয়ার সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, সব বর্ষিয়ার নেতৃবৃন্দ যারা দলকে প্রতিষ্ঠা করেছে। আমরা 4 জন কিন্তু কোনো দল থেকে আসিনি, এই দলে আমাদের জন্ম, আমরা এই দলটাকে তৈরি করেছি। আমরা সবাই পদত্যাগ করলাম এবং বললাম যে আমরা এই ছেলেগুলোকে যদি আপনারা যদি এই ছেলেগুলোকে পুনর্বাসন না করেন, তাহলে আমাদের পক্ষে দল করা সম্ভব না, যেহেতু আমরা কর্মী নিয়ে দল করি। আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, আমাদেরকে বারবার বলা হলো যে না, সবাইকে মূল্যায়ন করা হবে 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, মহাসচিব নিজে বললেন, কিন্তু এটার কোনো প্রতিফলন আমরা দেখতে পেলাম না।
প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করতে গিয়ে আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনাদের ব্যবসা নেই, মামলা আপনারা জর্জরিত। আপনার উপরে ঠিক কতটি মামলা আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আমার উপরে, এটা তো লিস্ট থেকে বলতে হবে, মনে হয় 37-38টা হবে চলমান মামলা। আর ইতিমধ্যে আমি খালাস পেয়েছি অনেকগুলো মামলা থেকে, শতাধিক মামলা থেকে আমি খালাস পেয়েছি, কোর্টের মাধ্যমে খালাস পেয়েছি। আর চলমান আছে প্রায় 36টা, মনে হয় 36টার মতো মামলা হয়তো আছে এই মুহূর্তে। আপনি বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে আপনার যারা অনুসারী আছেন তারা এখনও আপনাকে ঘিরে রেখেছেন। এখন আপনার যে নেতাকর্মীরা আছেন যারা বিএনপি সহ ছাত্রদল সহ নানা অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন, আপনি যদি বিএনপির রাজনীতি ছেড়ে দেন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখেন, আমি পদত্যাগ করেছি, দল ছেড়ে দিয়েছি, এবং আমি কাউকে উৎসাহিত করছি না যে দল তোমরাও আমার মতো ছেড়ে দাও। এটা পাল্লা বাড়ি করার কোনো বিষয় না যে আমার পাল্লা ভারী হয়ে যাবে, আমি বিজয়ী হয়ে যাব, এটা এমন কোনো বিষয় না। এটা একটা আদর্শিক লড়াই। আমার তো পদবি ছিল, আমি তো নির্বাহী কমিটিতে সম্পাদক ছিলাম। আমি সামনে আগামীতে আল্লাহ বাঁচায় রাখলে আমি ইলেকশন করতাম সিলেটের কোনো একটা আসন থেকে, সেটিও নির্ধারিত ছিল। তাহলে আমি ছাড়লাম কেন? ছাড়লাম এই কারণে যে যাদেরকে আমরা কমরেড বলি, সহযোদ্ধা বলি, তাদের যখন মূল্যায়ন হয় না, এদের সংসার চলে গেছে, এদের ঘর বাড়ি চলে গেছে, এরা পঙ্গুত্ব বরণ করেছে, এদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। ভাই, আমরা তো রাজনীতি আদর্শিক কারণে করেছি। এখন এইসব ছেলেগুলোর যখন মূল্যায়ন হলো না, বারবার যখন আমরা ধর্ণা দিলাম, তদবির করলাম, সবাইকে বুঝালাম, কেন্দ্রের নেতৃবৃন্দকে তাদের প্রোফাইল আমরা দেখালাম এবং বললাম যে এই দেখেন এদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এদের ডোসিয়ার বানিয়ে আমরা যখন দেখালাম, কোনো কিছুতেই যখন লাভ হলো না, এখানে বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, কোনো কিছুতে যখন লাভ হলো না, তখন তো আমরা তো আর মানে যুদ্ধ ঘোষণা তো করতে পারি না। আমি আমার কর্তব্য মনে করেছি যে আমার পদটা রাখার কোনো সার্থকতা এখানে নেই। আমি আমার পদটা বিসর্জন দিয়ে আমি তাদের কাতারে সামিল হয়ে গেলাম। এটা তো দোষের কিছু না, এটা তো আমি আমার আদর্শিকভাবে আমি যেটা ভালো মনে করেছি সেটা করেছি, সেটা করার রাইট তো আমার আছে, তাই না? আমি আমার মানে কর্মী, আমার ভাইদের জন্য আমি এই স্যাক্রিফাইস যদি করতে পারি না, তাহলে তারা আমাদেরকে জিন্দাবাদ দিবে, তারা আমাদেরকে নেতা বানাবে, আমাদেরকে তৈরি করবে, আর আমরা এই ছেলেদের জন্য কিছু করব না। তো এই ধরনের হিপোক্রেসির রাজনীতি তো করা উচিত না, কারো উচিত না, আমি তো করবই না। আপনি যাদেরকে তেগি বলছেন বা যাদেরকে বলছেন যারা ভুইফুর বা যারা আসা উচিত ছিল না তারা এসেছে, তাহলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসম্যাচিংটা কোথায় হয়েছে? যারা তেগিরা কেন দলের কমিটিতে আসতে পারছে না? না, আমি পার্টিকুলারলি কাউকে বলছি না যে ও আসা উচিত না, এ আসা উচিত না। আমরা যেটা বলেছিলাম যে সবাইকে নিয়ে, যেটা একটা রাজনৈতিক দলের পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, যেটা একটা রাজনৈতিক দলের নিয়ম হওয়া, কাউকে নির্মূল করে রাজনীতি হওয়া উচিত না। যার অবদান বেশি আছে, যার কম, সবাইকে অ্যাকোমোডেট করেন, সবাইকে মানে সন্নিবেশিত করে। আমরা তো এরে বাদ দাও, ওরে রেখে দাও, ওরে নির্মূল করে দাও, এই রাজনীতি আমরা করি না, এটা আমরা শিখি নাই। আমরা এটাই বলেছিলাম, সবাইকে সমন্বয় করেন, সমন্বয় করে আপনারা যুবদলে করেন, ছাত্রদলে করেন, আপনারা স্বেচ্ছাসেবক দলে করেন, বিভিন্ন অঙ্গ সংগঠনে করেন। এখন দেখা যায় এখানে মানে যখন আপনি কোনো একটা অনিয়ম হয়ে গেল, আপনি ঢাকা থেকে বিচার দিলেন, আপনি যখন এটার প্রতিকারের প্রত্যাশা করলেন, তখন আমাদেরকে বলা হয় কি এটা আমাদের কিছু করার নাই। মহাসচিব সাহেব বলে দিন আমার কিছু করার নেই, আমি অসহায়, এটা হাইকমান্ড জানে। এখন দলের চেয়ারপারসন আছে, অ্যাক্টিং চেয়ারপারসন আছে, মহাসচিব আছে, স্থায়ী কমিটি আছে, এরপরে হাইকমান্ড। এই হাইকমান্ড শব্দটার প্রতি তো মারাত্মক ধরনের আমার মনে একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। হাইকমান্ড তো মিলিটারি ল্যাঙ্গুয়েজ, এটা তো মিলিটারি টার্মস, এটা তো মিলিটারিতে ইউজ হবে, অথবা মাফিয়া সংগঠন যারা আছে তারা এই শব্দটা ইউজ করে। রাজনৈতিক কাঠামোর মধ্যে হাইকমান্ড বলতে কোনো দিনই এটাকে ঐশী বাণী। আমি তো জানি পার্টির চেয়ারপারসন আছে, অ্যাক্টিং চেয়ারপারসন আছে, মহাসচিব আছে, তাহলে আর কে হাইকমান্ড? তাহলে আমরা প্রতিকার কেন পাই না? বারবার কেন প্রতিকার আমরা পাই না? তাইলে এগুলা যদি দল যদি এই সব জিনিস যদি দলের মধ্যে চলতে থাকে, তাহলে এই দলের জন্য তো আর কেউ রিস্ক নিবে না। আমাদের মতো কর্মীরা হয়তো আজকে চলে যাবে। অনেকে বলবেন যে মানে সমুদ্রের জল থেকে মানে 1 ফুটা পানি চলে গেলে কিছু যায় আসে না, হয়তো যাবে, আসবে না আপনাদের, কিন্তু আপনারা জানেন না এই সমুদ্রটা তৈরি করতে আমাদের চোখের পানি, কতটুকু চোখের পানি এখানে মিশে গেছে আপনারা তো জানেন না সেটা। তো এটা বোঝার চেষ্টা করতে হবে, সমুদ্রের পানির সাথে যারা পলিটিক্সের মানে তালগুল পাকিয়ে ফেলে, এদের লেখাপড়া কদ্দূর আপনারা একটু প্রশ্ন করে দেখেন। এরা কোত্থেকে আসছে, কোন দল থেকে আসছে, কীভাবে আমরা নিয়ে আসছিলাম। এরা তো এতিম ছিল, এদের কোনো পরিচয় ছিল না। আমি বিভিন্ন জনকে, কাউকে 1991 সালে, কাউকে 92 সালে, কাউকে 95 সালে, 97 সালে, মানে দল তো সবাইকে নিয়ে করতে হয়, আমরাই নিয়ে আসছি এদেরকে।
তো এখন এরা আইসা আমাদেরকে দল শিখায়, রাজনীতি শিখায়। এখন মানে এটা কি বলবো, এটা মানে নির্মম পরিহাস ছাড়া আর কিছু না আর কি। আপনার কাছে হাইকমান্ড শব্দটাতে আপনার একটা আপত্তি আছে। নীতি নির্ধারণ যারা করেন আসলে তাদেরকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি তাহলে? নীতি নির্ধারক তো বাংলায় তো নীতি নির্ধারকই হবে, তাই না? এখানে একটা ইংলিশ শব্দ হাইকমান্ড, একটা মিলিটারি টার্মস এখানে ঢুকানোর কোনো মানে নাই। আমরা যারা মোটামুটি সামান্য লেখাপড়া জানি, লেখাপড়া করে আসছি কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমরা তো রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, সমাজবিজ্ঞান পড়েছি, আইনের ছাত্র ছিলাম, আইনজীবী হিসেবে আছি। এখন এইসব মানে গালবরা টার্মস দিয়ে যেগুলার কোনো মানে মিনিংলেস টার্মস ইউজ করে নিজের পাল্লা ভারী করার কোনো অবকাশ রাজনীতিতে নাই। রাজনীতির নিজস্ব একটা ছক আছে, রাজনীতির একটা ডেফিনেশন আছে। রাষ্ট্রের যেভাবে সংজ্ঞা আছে, রাজনীতির সংজ্ঞা আছে, সভরেনিটির সংজ্ঞা আছে, ঠিক আছে, গণতন্ত্রের সংজ্ঞা আছে। তো এই টার্মসগুলো ইউজ করে নিজেকে মহিমান্বিত করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। মহিমান্বিত কাজ দিয়ে করতে হবে। আপনাকে সবসময় আপোষহীন হিসেবে দেখে থাকেন যারা কর্মীরা থাকেন। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। আপনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, মেয়র পদপ্রার্থী ছিলেন। আজকের যে সময়টাতে আপনাকে সাধারণ মানুষ যেভাবে গ্রহণ করেছে, এই গত 2 দিন আগে আপনার দেওয়া যে বক্তব্যটি সেটি লক্ষ লক্ষ মানুষ দেখেছে। এর আগে আপনি অনেকটাই পর্দার অন্তরালে ছিলেন, সাধারণ মানুষের সাথে আপনার কানেক্টিভিটি অনেক কম ছিল। এই জিনিসটাকে আপনি মিস করছেন কিনা? সাধারণ মানুষের সাথে আরও বেশি কানেক্টেড থাকলে আপনার জন্য সেটা ভালো ছিল কিনা, বা দলের জন্য সেটা ভালো ছিল কিনা? দেখেন, আমরা তো মানে একদম ছাত্র জীবন থেকে ক্লাস 10 থেকে, আমি যখন ক্লাস 10-এ তখন আমি সিলেট জেলা ছাত্রদলের মেম্বার ছিলাম। পরে আমি ছাত্রদলের সভাপতি হয়েছি, বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করছি, এমজি কলেজে, সরকারি কলেজে দায়িত্ব পালন করেছি। আমরা সবসময় মানুষকে নিয়ে থাকতে হয়েছে, কারণ দলটা বিনির্মাণ করতে গেলে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। মানুষকে নিয়েই ছিলাম আমরা, আজকেও মানুষকে নিয়ে আছি। রাজনীতির নাম তো দেশ সেবা, রাজনীতির নাম তো সমাজের জন্য কাজ করা। রাজনীতি তো হলো নিজের কমরেডদেরকে তৈরি করা, রাষ্ট্রের জন্য তৈরি করা, ভালো নাগরিক হিসেবে তৈরি করা। হ্যাঁ, আমারও বিভিন্ন লিমিটেশন, রাজনীতি করতে গিয়ে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিকার হয়েছি, অথবা আমাদের দ্বারা হয়তো অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু সর্বাগ্রে তো রাষ্ট্র। জিয়াউর রহমানের রাজনীতির যে উদ্দেশ্য ছিল, সেখানে আমরা যখন ছাত্র ছিলাম একটা স্লোগান ছিল যে কান্ট্রি ফার্স্ট, দেশ আগে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করতে হবে। এখনকার যে জেনারেশন, এরা মানে দেশের যদি আপনি রাষ্ট্রের ডেফিনেশন যদি জিজ্ঞেস করেন, কেউ তো বলতে পারবে না। আমি তো অনেককেই জিজ্ঞেস করেছি, কেউ তো বলতে পারে না রাষ্ট্র কীরকম হওয়া উচিত। রাজনৈতিক দল না করেও তো রাষ্ট্রের সেবা করা যায়, করতেছে না মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে করে না মানুষ, এইখানেও করা যায়। আমি মানুষ নিয়ে অতীতেও ছিলাম, যতদিন বাঁচি মানুষ নিয়েই থাকবো ইনশাল্লাহ। এবং মানুষের যে ভালোবাসা, এটা তো একদিনে তৈরি হয় না। এটা আমি বিশ্বাস করি যে এটা আল্লাহ বলেন আর ঈশ্বর বলেন, এটা হলো ভাগ্য প্রদত্ত, এটা হলো নিজের কর্মের ফসল। আর আমি যেহেতু একজন মুসলিম, আমাদের ধর্মে বলা হয়েছে যে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আমি এই আয়াতটা বারবার কোট করি এই জন্য, আমার সহযোদ্ধাদেরকে বোঝানোর জন্য, যে এটা হলো তোমাকে যখন মানুষ তোমার প্রতি দরদি হবে, সিম্পেথাইজড হবে, এটা আল্লাহ বলতেছেন, এটা হলো আমার করুণা, এটা হলো আমার দয়া। তুমি যে আজকে মানুষের যে ভালোবাসার মধ্যে আছো, এটা হলো আমার দয়া, এটা আমার করুণা। আর আমি যাকে ইচ্ছে তাকে যখন তখন করুণা করতে পারি, আমার কোনো কৈফিয়তের প্রয়োজন হয় না। তো এই জিনিসটা আমি সবসময় আমার সহযোদ্ধাদের বলি। কাজেই আপনারা আজকে যেটা দেখতেছেন, মানুষ আমাকে গ্রহণ করেছে কি না করেছে আমি জানি না, তবে যারাই আমার পাশে দাঁড়িয়েছে, যারাই এই বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছে, যারাই আদর্শের পক্ষে দাঁড়িয়েছে, আমি মনে করি এটা স্রষ্টার করুণা, আর কিছু না। প্রচুর নন পলিটিক্যাল মানুষ আপনার যে বক্তব্যটি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, এবং তারা বলেছেন যে এটা একটা অসাধারণ একটা স্পিচ ছিল। আমরা জানি সেটা স্ক্রিপ্টেড স্পিচ ছিল না, আপনি সাথে সাথে এই স্পিচটা দিয়েছেন। আপনি বলেছেন যে হুব্বুল ওয়াতানে নিসফুল ঈমান, মানে দেশপ্রেম ঈমানের অঙ্গ। কিন্তু আপনার পরবর্তী এখন লক্ষ্যটা কি? আপনি বলেছেন যে ভয়ের রাজনীতি, ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে এসে আপনি নতুন কিছুর চিন্তা করছেন। অবশ্যই আপনার একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা আসলে কি? না, আপাতত কোনো পরিকল্পনা নাই। আমি তো আগেই বলেছি, আমি পাল্লা বাড়ি করার জন্য এখানে আসিনি। এটা একটা আদর্শিক লড়াই, কর্মীদেরকে ঠিক করতে হবে, এই দলের কর্মীদেরকে। আমি যেহেতু দল ছেড়ে দিয়েছি, আমার সহযোদ্ধাদেরকে আমি প্রত্যেকদিন এই কথাটাই বলি, দেশে বিদেশে, ঢাকাতে, সব জায়গায়, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সব জায়গাতে ছেলেরা ফোন করে। আমি একটা জিনিসই বলি যে তোমাদের নেতাদেরকে বলো যে খালেদা জিয়ার নাম নিতে কার গাত্রদাহ হয়,
খালেদা জিয়ার নামে আন্দোলন করতে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে কার সমস্যা? এই পার্টিকুলার আন্দোলনটা হয় না কেন? সাহস থাকলে এটা তোমাদের নেতাদেরকে জিজ্ঞেস করে দেখো। দলের মধ্যে ইনডিসিপ্লিন কেন? দলের মধ্যে দুর্বল লোকদের, মাজাভাঙ্গা লোকদের, যাদের আন্দোলন সংগ্রামের কোনো অভিজ্ঞতা নাই, তাদেরকে বেছে বেছে কেন পদায়ন করা হচ্ছে? যারা ছাত্র দলে ব্যর্থ হলো, যুব দলে প্রমোট হলো, যুব দলে ব্যর্থ হলো, স্বেচ্ছাসেবক দলে প্রমোট হলো, স্বেচ্ছাসেবক দলে ব্যর্থ হলো, বিএনপিতে প্রমোট হলো। এটা কিসের আলামত? যদি সাহস থাকে, নৈতিকতা থাকে, সত্যিকার অর্থে নিজেকে জিয়ার সৈনিক হিসেবে দাবি করো, তাহলে এই প্রশ্নটা করো। সবাই মিলে তো বেগম খালেদা জিয়াকে নির্বাসন দিয়ে আসলা, আজকে বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনটা কোথায়? তোমরা যারা ছাত্র আসো, যুবক আসো, তোমরা তোমাদের নেতাদেরকে এই প্রশ্নটা করো। আর যদি এই প্রশ্নের উত্তর পাও ভালো, আর না পেলে তোমরা তোমাদের ভবিষ্যৎকে চিন্তা করো। এটাই আমার সবার কাছে এটাই আমার একজন সাবেক সহযোদ্ধা হিসাবে সবার কাছে আমার আবদার হলো এটাই, তোমরা এই প্রশ্নটা করো, এই লেজিটিমেট কোয়েশ্চনটা তোমরা আনো। আর এই দল থেকে দেশ হারিয়ে গেছে, দেশের কথা আসে না। আজকে যে মহামারীকালীন সময়, এই মহামারীকালীন সময়ে বিএনপি কোন ইনিশিয়েটিভটা কার্যকরী নিয়েছে? আপনারা সাংবাদিক মহলের কাছে আমার প্রশ্ন। আমরা সিলেটে শাহজালালের পুণ্যভূমিতে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আপনারা দেখেছেন, শত শত ছেলে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন তৈরি করে আমরা স্যানিটাইজ করেছি, ময়লা পরিষ্কার করেছি, মানুষকে সাহায্য করেছি, খাদ্য পৌঁছে দিয়েছি। এটা কিন্তু বিএনপির তরফ থেকে না, এটা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এগুলো করেছি। বিএনপির উচিত ছিল আজকে 6টা বিভাগে 6টা ফিল্ড হসপিটাল তৈরি করা, অথবা সরকারের তহবিলে 100 কোটি টাকা দান করা, দিয়ে সরকারকে বলা এটা বিএনপির তরফ থেকে। যদি সরকার নিত না, আমরা বলতে পারতাম যে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। সরকার নেয় নাই, মানুষ সেটা দেখতো, জনগণ সেটা দেখতো। আমরা কিছুই করব না দেশের জন্য। আমাদের আজকে ভৌগোলিক অবস্থানগত কারণে বিশ্বের যে রাজনৈতিক অবস্থা যেটা তৈরি হয়েছে, সেই কারণে বাংলাদেশের যে অবস্থানটা, বাংলাদেশ যে আজকে একটা প্রচ্ছন্ন হুমকির মুখে আছে, এই জিনিসগুলা আজকে কর্মীরা কি আলোচনা করে? না, তারা শুধু পদবি, ক্ষমতায় যাব, ক্ষমতায় গেলে একটা সাধারণ কর্মী কি হবে, কি লাভ হবে? যদি দলের কাঠামো নষ্ট হয়ে যায় তাহলে তার তো কোনো লাভ হবে না। যদি সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা না হয়, সেটা কোনো ফায়দা পাবে না এখান থেকে। অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেকেই বলেছেন যে বিএনপি থেকে সরে দাঁড়ানোর জন্য আপনার উপর অদৃশ্য একটা প্রেশার আছে, সেটা কতটুকু সত্য? এই জনপদের মানুষ আমাকে জানে। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তবে এটা তো একটা বিশেষ ভূমি, এটা তো সবাই স্বীকার করবে। এটা হযরত শাহজালালের পুণ্যভূমি, আর এই পুণ্যভূমির একজন সন্তান হিসাবে আমরা নিজেকে দাবি করি। আমাদের মাথাটা অন্যরকম। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আর এই দল তৈরি করেছি, আর আমার মতো মানুষের, রাস্তার মানুষের, আমার মতো চুনোপুটির অন্য কোনো দলে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রশ্নই আসে না। আমরা মানুষকে আশ্রয় দিয়ে আসছি সবসময়। আজকেও আল্লাহর রহমতে আপনি নিজেই বলছেন যে সিলেটের মানুষ, আজকে দেখেন অবস্থা আপনি। আজকেও আমাদের আশ্রয়, আগেও আমরা আশ্রয় দিয়েছি, আজকেও আমাদের আশ্রয় দেওয়ার ক্ষমতা আছে। কাজে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা আল্লাহর উপর ভরসা করি। আর আমি মনে করি না কোনো প্রচ্ছন্ন হুমকির কাছে মাথা নত করার মতো কোনো অবকাশ আমার আছে। এই বয়সও আমার নাই, এই সময়ও আমার নাই। আর এই 36 বছরের রাজনীতি যা করেছি, এটা আগে করতে পারতাম। তো এগুলো যারা প্রশ্ন করে, তারা তো কালকে আসছে, তারা কি জানে আমাদের ত্যাগ তিতিক্ষা সম্পর্কে? আর আমাদেরকে ভয় দেখাবে, এই মাথা তো আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না, গর্দান চলে যাবে, কিন্তু নত তো হবে না, কারো কাছে হবে না, আপনি নিশ্চিত থাকেন। আপনি বাবা মায়ের একমাত্র সন্তান। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই বলেছেন যে আপনি বিএনপির রাজনীতি করতে গিয়ে আপনি আপনার সব সহায় সম্পত্তি খুইয়েছেন, দলের জন্য খুইয়েছেন। এটা আসলে কি বলবো, এটা নিয়তি বলেন। আমি তো আমার ভাগ্য আমি তৈরি করি না, ভাগ্যের মালিক তো, ভাগ্য যিনি তৈরি করেন তিনিই জানেন যে কী জন্য কি হয়েছে। তবে আমি তো এখানে লাভ ক্ষতির ব্যবসা করতে আসি নাই, রাজনীতি করতে এসেছি। রাজনীতি আমার শখ ছিল, আমার প্যাশন। লাভ ক্ষতির ব্যবসা করলে তো আমি দোকান দিতাম, ব্যবসা করতাম, ট্রেডিং করতাম। রাজনীতি ভালোবেসে রাজনীতি করেছি। এখানে কি গেল, কি পেলাম, সেটা হিসাব নিকাশ করি নাই কখনো। আর যেটা করেছি ভালোবেসেই করেছি। আজকে যখন চাওয়া পাওয়ার হিসাব মিলাচ্ছেন, তখন কি ভাবছেন, কি চিন্তা করছেন? যখন আজকে চাওয়া পাওয়ার হিসাব মেলাবেন, তখন কি ভাববেন নিজেকে নিয়ে? আমার নিজের কাজ নিয়ে আমার কোনো ধরনের রিগ্রেট নেই, আমার কোনো ধরনের পস্তানো নেই। আমি মনে করি হয়তো আমার ভুল ভ্রান্তি অনেক থাকতে পারে,
অনেকে আমাকে অ্যারোগ্যান্ট বলবেন, অনেকে বলবেন যে এটা এরকম না করলেও পারতেন, যে রাজনৈতিক কলা কৌশলে আমি হয়তো অত পটু না। ভাই, আমি তো রাজনীতি কলা কৌশলের জন্য করি নাই, রাজনীতি আদর্শিক কারণে করেছি। আর যাদের মধ্যে আবেগ নাই, আপনি তো জানেন মানুষের মধ্যে আবেগ আছে, একদম হয়তো কিছু কিছু পশুর মধ্যেও আছে, বেশিরভাগ পশুর মধ্যে হয়তো আছে। জানোয়ার বলতে যে শব্দটা বোঝায়, জানোয়ার তো মানুষও হতে পারে, জানোয়ারও হতে পারে, এদের মধ্যে কোনো আবেগ নেই। আমরা আবেগের জন্যই রাজনীতি করেছি, আর আবেগ যদি মরে যায় তাহলে এটা তো আর কোনো মানুষ হলো না। তো আবেগের জন্য রাজনীতি করেছি, আবেগের জন্য ত্যাগ তিতিক্ষা করেছি, আজকে কর্মীদের আবেগের জন্য সব কিছু ছেড়ে দিয়েছি। তা আমি আমার কর্মের জন্য মোটেও লজ্জিত না, আমি লজ্জার কোনো কাজ করি নেই, মাথা উঁচু করে সবসময় বেঁচেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই মাথাটা যেন সবসময় উঁচুই থাকে। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের যদি ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা যেটি আপনার মনে আছে সেটা আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন। কোন ঘটনা আপনাকে বলি বলেন, কোন ঘটনা বলি? আমরা তো স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন যখন করেছি তখন আমরা মিছিল মিটিং করা অনেক দুষ্কর ছিল, কারণ তখন তো মিলিটারি আসতো, এটা আসতো সেটা আসতো, তখন সব দল ছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ সবই ছিল। আমরা অনেক রিস্কের মধ্যে, তখন তো গুলি করে দিত, তখন অনেক রিস্কের মধ্যে ছোট ছিলাম, তো আমরা ছাত্র জীবনে আমরা রাজনীতি করেছি। আর আমরা একটা বিশেষ কাহিনী হলো শাহজালাল বিশ্ববিদ্যালয় নামকরণ বিরোধী আন্দোলন আমরা করেছি। আমরা তখন সিলেটের সর্বস্তরের জনতা, আমরা দুর্দণ্ড প্রতাপের ছাত্রলীগ, যুবলীগ, প্রশাসন সবাইকে মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। তারপরে দেখেন এই যে 8 ফেব্রুয়ারি 2018 সম্ভবত, হ্যাঁ, এই যে ম্যাডাম যেদিন গ্রেফতার হলেন, এর আগে ম্যাডাম সিলেটে আসছিলেন, এটি আমার কাছে, আমি তখন ফেরারি আসামি। তা হঠাৎ করে শুনলাম যে আমাকে সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা থেকে, সিলেট থেকে সবাই ফোন করলেন যে ম্যাডামকে তো অবরুদ্ধ করা হবে, ছাত্রলীগ, যুবলীগ সার্কিট হাউস এবং সিলেট শহরের দখল নিয়েছে। তা এখন তো কোনো মানুষ, সব পত্রিকার রিপোর্টিং দেখেন, কোনো মানুষ, বিএনপির সব মানুষ রাস্তাঘাট থেকে চলে গেছে, এটা ইনসিকিউরিটি তৈরি হয়ে গেছে সব জায়গায়। তো সাথে সাথে আমি আমার সহযোদ্ধাদের ফোন করলাম, বললাম যে আমি বের হব, এই ঘটনা, এটা তো আমাদের 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 পুণ্যভূমি, এখানে সবাই স্বাগতম, এখানে খালেদা জিয়াও স্বাগতম, শেখ হাসিনাও স্বাগতম, সবাই স্বাগতম। একজন জাতীয় নেত্রী আসছে এখানে আর তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা তো মেনে নেওয়া যায় না। তখন বের হয়েছিলাম আমরা, আমাদের সেদিনকের বের হওয়া, আমাদের সেদিনকের মুভমেন্ট আমরা সবাই দেখেছে। আমাদের কারণে আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা যথাযোগ্য সম্মান দিতে পেরেছি। আমাদের অর্গানাইজড ওয়েতে প্রতিবাদ করার কারণে ছাত্রলীগ, যুবলীগ এর ভাইয়েরা বুঝতে পেরেছিল যে না, এটা ঠিক না, তারা হয়তো এটা বুঝতে পেরেছিল, তারা সরে গেছে। আমরা ম্যাডামকে যথাযোগ্য মর্যাদা সার্কিট হাউসে নিয়ে এসেছি, ম্যাডামের সাথে ওখানে দেখা করেছি। এটি একটা স্মরণীয় মুহূর্ত আর কি, যেটা তখন আমরা যখন মুভ করেছি তখন বিএনপির সেই নেতৃবৃন্দ যারা আজকে বড় বড় কথা বলে তারা বের হয়ে আসছে, এর আগে কেউ বের হতেই পারেনি ঘর থেকে। এটা তো আমি সেদিনকার ইতিহাস, সেটা মাত্র কয়েকদিন আগের ইতিহাস। আপনি তো বারবারই বলেছেন, আমি আরেকবার আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বলেছেন যে আপনি জামাতে যাবেন না, আপনি অন্য কোনো দলে যাবেন না, এরপরেও তো আপনার একটা কাঠামো আছে বা একটা চিন্তা আছে এই সমাজকে কিছু দেওয়ার জন্য, এবং আপনি গতদিন যে স্পিচটি দিয়েছিলেন সেই স্পিচে কিন্তু আপনি মানুষের অনেক কাছাকাছি চলে এসেছেন, অনেক ভালোবাসা পেয়েছেন। এই ব্যাপারগুলো আপনাকে কেমন নাড়া দেয়? আমি বিশ্বাস করি যে সহযোদ্ধারা আছে, যে সহকর্মীরা আছে বা সাধারণ মানুষ আছে, মানুষের জন্য কাজ করতে হলে তো ভাই যে কোনো দলের রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতে হবে, এটা কোনো কথা না। আমি যদি আমার রাষ্ট্রের জন্য কল্যাণকর কোনো কাজ করতে পারি, এটা তো আমার জন্য সওয়াবের কাজ, কারণ আমাদের ধর্ম তাই বলে। আর মানুষের জন্য কাজ করতে হলে খুব টাকা পয়সারও প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। আমার সেই ইচ্ছা আছে, আমি কারো কাছে কোনো কিছু চাইবো না যে আমাকে এটা বানিয়ে দেখ, পাবলিক ওটা বানিয়ে দেখ, এটা আমি চাবো না, কারণ সেই স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। আমি মনে করি যে এগুলা আসলে ব্যক্তিগত চাওয়া পাওয়া, এগুলা আসলে খুব বেশি মানে অর্থ রাখে না। এই যে মহামারীকালীন পরিস্থিতি, আমি আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছি, স্বজন হারিয়েছি, এটা একটা হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এত বড় দুর্যোগের মধ্যে যদি আমাদের পরিবর্তন না আসে, আমাদের মানসিকতার পরিবর্তন না আসে, আমি বলি না যে আমি সবসময় ভালো কাজ করেছি, এটা আমি বলি না, কারণ এটা বলার অধিকার আমার নাই। আমরা স্কুলে কলেজে যেটা শিখেছি যে জাজমেন্টের আগে, শেষ বিচারের দিনের আগে কোনো মানুষ নিজেকে ভালো দাবি করতে পারে না। ওই দিন নির্ধারিত হবে কে ভালো কে খারাপ, সেই পর্যন্ত আমি নিজেকে ভালো দাবি করতে পারি না।
কিন্তু আমার আগামী দিনের চলা যেন মানুষের কল্যাণে হয়, সমাজের কল্যাণে হয়। আমি আমার জনপদের মানুষের কাছে, শাহজালালের পুণ্যভূমির মানুষের কাছে এই দোয়াটাই চাইব যে আমি কারো কাছে যেন আমি হাত পাততে না হয়, এবং আমি যেন আমার দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন, আল্লাহ যেন আমার খেদমত কবুল করেন, আমার জন্য সেই প্রার্থনাটুকু আপনারা সকল ধর্মের মানুষ, সিলেট একটা সুন্দর জায়গা, এখানে সম্প্রীতির জায়গা, সকল ধর্মের মানুষ যেন আমার জন্য এই প্রার্থনাটুকু করেন, যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি, দেশের প্রোগ্রেসের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ। জামান ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলেন সদ্যই বিএনপি থেকে পদত্যাগ করা অ্যাডভোকেট শামসুজ্জামান জামানের না বলা অনেক কথা। তিনি বলেছেন দেশের মানুষের জন্য তিনি কাজ করতে যান, এবং সেই কাজের ক্ষেত্রে কিন্তু আসলে দলটা আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। এই মহামারীকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই আসল। দর্শক, এতক্ষণ শুনলেন অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, যাকে সিলেট বিএনপির নাম বললেই তার নামটি চলে আসে। এতক্ষণ শুনলেন তার কথা। আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।